চ্যাপ্টার 234 পূর্ণিমার রাত। এটা ছিল সেই একই স্বপ্নের ডিভিনেশন, কিন্তু এইবার ক্লাইন মোরেত্তি আরও অনেক কিছু দেখতে পেল। প্রথম দৃশ্যটা ছিল সেই ছোট, অন্ধকার আর নোংরা ঘরটা, যেখানে ইয়ার্ন রাইট একটা বাঙ্ক বেডে গভীর ঘুমে আচ্ছন্ন। দ্বিতীয় দৃশ্যটা ছিল সেই একই নর্দমা, যেখানে ওরা দুজনেই গিয়েছিল। জরিয়েল ভিক্টর লি এর ক্ষতবিক্ষত মৃতদেহের সামনে ইয়ান উবু হয়ে বসল, হাত বাড়িয়ে দুই পাটি সাদা দাঁতে ঘষা দিল, আর সেখান থেকে একটা দাঁত খুলে নিল। তৃতীয় দৃশ্যটা ছিল একটা ব্যস্ত আর কোলাহলপূর্ণ রাস্তা। পথচারীদের সবার পরনে ছিল খুব সাধারণ পোশাক, যার মধ্যে কয়েকটাকে তো পুরনো আর ছেঁড়াও বলা চলে। রাস্তার মাঝখানে ছিল বাগান আর ঘাসের লন, আর তার চারপাশ ঘিরে থাকা নিচু চিমনিগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছিল। নিজের পুরনো ওভারকোট আর গোল টুপি পরা ইয়ান খুব সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখতে দেখতে রাস্তার ঠিক মাঝখান থেকে একটু দূরের একটা টেলিগ্রাফ অফিসে ঢুকল। সেটা ঠিক আড়াআড়ি বিপরীতে ছিল স্টিম মেট্রোর মল এন্ট্রান্স। দৃশ্যটা খুব দ্রুত স্বচ্ছ হয়ে মিলিয়ে গেল। ক্লাইন চোখ খুলল, লম্বা ব্রোঞ্জের টেবিলের ধারে নিজের তর্জনী দিয়ে টোকা দিল এবং একটা প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছাল। ওই দাঁত আর টেলিগ্রামটা দেখে মনে হচ্ছে জরিয়েল আর ইয়ান শুধু এমন কোনো গোয়েন্দা জুটি নয় যারা হঠাৎ করে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে জড়িয়ে পড়েছে। নিশ্চয়ই ওদের পেছনে কোনো একটা আস্ত সংগঠন কাজ করছে। তৃতীয় দৃশ্যটা ঠিক কোন জায়গার সেটা আমার বের করতে পারা উচিত। ক্লাইন এটা নিয়ে খুব গভীরভাবে বিশ্লেষণ করার জন্য কোনো তাড়াহুড়ো করল না, কারণ সে কুয়াশার ওপরে আর বেশি সময় থাকতে চাইছিল না। মিস্টার ফুলের ওই উঁচু পিঠওয়ালা চেয়ারটা ছেড়ে সে একটা কোনায় গেল। সেখানে আগে থেকে রাখা কাগজের ব্যাগটা হাতড়ে মেরসল্টের বিয়ান্ডার বৈশিষ্ট্যটা খুঁজে বের করল। টকটকে লাল জেলির মতো ওই বস্তুটা হাতে নিয়ে ক্লাইন আবার বসল আর একটা নতুন ডিভিনেশন স্টেটমেন্ট লিখল, এর সাথে সম্পর্কিত পোষণের নাম। মনে মনে স্টেটমেন্টটা পড়ার সময় সে এক হাতে বিয়ান্ডার বৈশিষ্ট্যটা আর অন্য হাতে ডিভিনেশন স্টেটমেন্ট লেখা কাগজের টুকরোটা ধরে রাখল। কজিটেশনের সাহায্যে সে গভীর ঘুমে তলিয়ে গেল। সেই ধূসর ঘোরের মতো স্বপ্নের ভেতর একদম নিখুঁত পোশাকে সজ্জিত মিস্টার অ্যাম্বাসেডর তার সেই পাতলা খোঁচা খোঁচা দাড়িওয়ালা মুখ নিয়ে ক্লাইনের সামনে আবার হাজির হল। টকটকে লাল রঙের তরল ভরা একটা বোতল হাতে নিয়ে সে মেরসল্টকে বলল, এটা পান করো, এই হান্টার পোষণটা খেয়ে নাও, তাহলে তুমি এই জ্যামাঙ্গার গ্যাংয়ের ওপর রাজত্ব করতে পারবে। অবশ্যই টাকাও একটা অপরিহার্য ব্যাপার, যেমনটা সম্রাট রোজেল গুস্তাভো একবার বলেছিলেন, এক হাতে লাঠি আর অন্য হাতে গাজর। হান্টার? ব্যাকলুন্ড তো একটা বিশাল মেট্রোপলিটন শহর। মেরসল্ট ভুরু কুঁচকে কৌতূহলের সাথে জিজ্ঞেস করল। তার মতো একজন অশিক্ষিত মানুষের কাছে হান্টার বা শিকারী শব্দটা সাধারণত বনজঙ্গল আর পশুদের সাথেই যুক্ত ছিল। মাঝবয়সী সেই অ্যাম্বাসেডর মুচকি হেসে বলল, সবচেয়ে বড় শহরটাই হল সবচেয়ে বড় অন্ধকার জঙ্গল। এখানে সবারই দুটো করে পরিচয় থাকে, একটা হল শিকার আর অন্যটা হল শিকারী। এমনকি সবচেয়ে দুর্বল শিকারীও একজন শিকারীই বটে। তাদের পক্ষেও অনেক শক্তিশালী শিকারের ক্ষতি করা সম্ভব। যাও, এই চমৎকার শিকারে যোগ দাও। দৃশ্যটা ভেঙে চুরমার হয়ে অসংখ্য আলোর কণা হয়ে গেল। ক্লাইন তার হাতের লাল রঙের বিয়ন্ডার বৈশিষ্ট্যটার দিকে তাকাল আর মনে মনে বলল, তাহলে এটা হান্টার পোষণ। মেরসল্ট যে মারামারিতে এত দক্ষ ছিল তাতে আর অবাক হওয়ার কিছু নেই। সে বিষাক্ত ডার্ট ছোঁড়ার জন্য একটা ব্লোপাইপ পর্যন্ত ব্যবহার করেছিল। সে যে কিভাবে আমাকে এখানে খুঁজে বের করল সেটাও এখন বেশ বুঝতে পারছি। তবে একজন হান্টার হওয়ার আসল অর্থ সে পুরোপুরি বুঝতে পেরেছে বলে মনে হল না। সে আগে থেকে কোনো ফাঁদ পাতেনি বা কোনো অস্ত্রও ব্যবহার করেনি। সে তার সুবিধাগুলোকে একেবারেই কাজে লাগায়নি। এর একটা কারণ হল সে জানত না যে আমিও একজন বিয়ন্ডার, আর তাছাড়া আমি সিকোয়েন্স আর্টের একজন। সে আমাকে অবমূল্যায়ন করেছিল। এটাও বেশ স্পষ্ট যে সে খুব সম্প্রতি এই পোষণটা খেয়েছে। এই হান্টার পাথওয়ে একই সাথে ইন্টিস রাজ পরিবার, সাউরন পরিবার এবং ফেইস্যাক সাম্রাজ্যের শাসক এইনহর্ন পরিবার দ্বারা ব্যবহৃত হয়। পাশাপাশি গত 2 থেকে 3 শতাব্দীতে আত্মপ্রকাশ করা গুপ্ত সংগঠন আয়রন অ্যান্ড ব্লাড ক্রস অর্ডারও এটা ব্যবহার করে। তার পোশাক পরিচ্ছদের কথা মাথায় রাখলে সেই অ্যাম্বাসেডরের পরিচয় প্রায় নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়, সে ইন্টিস প্রজাতন্ত্রের একজন উচ্চপদস্থ কূটনীতিক, লোয়েন রাজ্যের একজন অ্যাম্বাসেডর। আমি ভাবছি সে ঠিক কোনো গুরুত্বপূর্ণ জিনিসটা নিজের হস্তগত করার চেষ্টা করছে। তার মাথায় যখন এসব চিন্তা ঘুরপাক খাচ্ছিল, ক্লাইন নিজেকে তার আধ্যাত্মিকতা দিয়ে মুড়িয়ে নিল এবং দ্রুত নিচে নামতে শুরু করল। নিজের ঘরে ফিরে আসতেই সে খুব সতর্কতার সাথে চারপাশটা পরীক্ষা করে দেখল, কিন্তু কোনো অস্বাভাবিক পরিবর্তন তার চোখে পড়ল না। উফ! ক্লাইন নিঃশব্দে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে এখন একটু বেশি আত্মবিশ্বাসী বোধ করতে লাগল যে আগামীকাল বিকেলে সে ট্যারোট ক্লাবের সদস্যদের ঠিক সময়ে একত্র করতে পারবে। স্টিম লোকোমোটিভে বসে কেনা ব্যাকলুন্ডের মানচিত্রটা সে ঘাঁটতে লাগল।
এমন একটা টেলিগ্রাফ অফিসের খোঁজে যেটা সাবওয়ে লাইনের ধারে অবস্থিত আর রাস্তার ঠিক মাঝখান থেকে খুব একটা দূরে নয়। ব্যাকলুন্ডে খুব অল্প কয়েকটাই সাবওয়ে লাইন ছিল, তাই ক্লাইন খুব দ্রুত 3টে সম্ভাব্য জায়গা খুঁজে বের করল। একটা ওয়েস্ট বরোতে, একটা সেন্ট জর্জ বরোতে, আর একটা ইস্ট বরো এবং ব্যাকলুন্ড ব্রিজের সংযোগস্থলে। স্বপ্নে দেখা বেশিরভাগ পথচারীদের পোশাক কেমন ছিল সেটা মনে করার চেষ্টা করে সে তাদের আর্থসামাজিক অবস্থা বোঝার চেষ্টা করল এবং অবশেষে সঠিক উত্তরটায় পৌঁছে গেল। তৃতীয় জায়গাটা ওই জায়গাটা যেখানে ইস্ট বরো ব্যাকলুন্ড ব্রিজের সাথে এসে মিশেছে। মাঝে মাঝে কোনো ঐশ্বরিক ইশারার অর্থ বুঝতে হলে প্রচুর ব্যবহারিক জ্ঞান আর অনুমান করার ক্ষমতার প্রয়োজন হয়। ক্লাইন নিজেকে নিয়ে একটু মজা করল, ডেস্কের দিকে হেঁটে গেল এবং আগের স্টেটমেন্টের পর আরও একটা বাক্য যোগ করল, কাগজের টুকরোতে লেখা কথাগুলোর সাথে আরও কিছু তথ্য জুড়ে দিল। আমি জানি না ইয়ান কোথায় আছে। আমরা জোরিয়েলের মৃতদেহ আবিষ্কার করার পর থেকে আমি তাকে আর দেখিনি, তবে আমি আমার নিজস্ব মাধ্যম দিয়ে জানতে পেরেছি যে ইয়ান রাইট বাকার্ডি স্ট্রিটের ওই টেলিগ্রাফ অফিসে হাজির হয়েছিল। লেখা শেষ করার পর ক্লাইন কাগজের টুকরোটা ভাঁজ করে সরিয়ে রাখল না, এমনকি সে তার আধ্যাত্মিকতা দিয়ে ওটাকে পুড়িয়েও ফেলল না। তার বদলে সে ওটাকে ডেস্কের ওপরেই ছড়ানো অবস্থায় রেখে দিল, যাতে তাতে লেখা কথাগুলো যে কেউ সহজেই পড়তে পারে। সেটার দিকে গভীরভাবে একবার তাকানোর পর ক্লাইন বিছানায় ফিরে গেল এবং ঘুমানোর জন্য নিজের পোশাক বদলে নিল। শক্ত করে বন্ধ করা পর্দার বাইরে টকটকে লাল চাঁদ মেঘের স্তর ভেদ করে উঁকি দিচ্ছিল, যা একেবারে নিখুঁত আর উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছিল। হিলস্টন বরোর একটা বাড়িতে ফোর্সওয়াল, যে শিও দেরেচার সাথে ঘুমায়নি, সে হঠাৎ করে বিছানায় উঠে বসল এবং নিজের মাথায় হাত রাখল। তার বেশ সুন্দর মুখটা এমন ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে গিয়েছিল যেন সে একটা শয়তান। ফোর্স তার কান দুটো শক্ত করে চেপে ধরল এবং বিছানায় ক্রমাগত এপাশোপাশ করতে লাগল, যেন সে সেই অবাস্তব বিড়বিড়ানিগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তার কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছিল আর হাতের পেছনের শিরাগুলো ফুলে উঠেছিল। তার শরীরটা এলোমেলোভাবে শক্ত হয়ে যাচ্ছিল বা কুঁচকে যাচ্ছিল। তার সেই হালকা নীল রঙের চোখে, যেগুলোতে সবসময় একটা দুষ্টুমি আর অলস ভাব লেগে থাকত, এখন কেবলই যন্ত্রণায় ভরা। ওই চোখের মনির গভীরে আলো আর ছায়ার অসংখ্য স্তর যেন ফুটে উঠছিল। না, ফোর্স শেষ পর্যন্ত আর নিজেকে ধরে রাখতে পারল না এবং অস্ফুট স্বরে একটা যন্ত্রণাদায়ক চিৎকার করে উঠল। তার হাত দুটো কান থেকে সরে গেল এবং সে নিজের চুল ধরে টানতে শুরু করল, যেন সে ব্যথা দিয়ে ব্যথার সাথে লড়াই করতে চাইছে। কয়েক মিনিট ধরে এভাবেই ছটফট করার পর সে অবশেষে শান্ত হল। সে নিজের হাত নামাল, হাতের মুঠোয় থাকা সামান্য কোঁকড়ানো বাদামি চুলের গোছার দিকে তাকাল এবং দুর্বলভাবে নিজের অবস্থাতেই হেসে ফেলল। আমি শিওকে মিথ্যা বলেছিলাম, ওকে বলেছিলাম যে প্রতি পূর্ণিমার রাতের ওই ফিসফিসানিগুলো আমার ওপর খুব একটা খারাপ প্রভাব ফেলে না। অন্তত চুল পড়ে যাওয়াটা তো একটা বেশ চিন্তার বিষয়। অনেক কষ্টে ফোর্স উঠে বসল এবং জানালার অর্ধেক ঢেকে রাখা পর্দার দিকে তাকাল। সেটার ভেতর দিয়ে সে বাইরের সেই স্বপ্নের মতো লাল রঙের চাঁদটাকে দেখতে পাচ্ছিল। প্রতিবারই এটা আরও খারাপ হচ্ছে। এর কারণে কি আমি পরের বার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব? ফোর্স তার হৃদয়ের গভীরে লুকিয়ে রাখা দুর্বলতাটাকে আর কিছুতেই চেপে রাখতে পারল না। যে ব্রেসলেটটার সাহায্যে মানুষেরা আধ্যাত্মিক জগতের ভেতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করতে পারত, সে নিজেকে সেটা থেকে আলাদা করার চেষ্টাও করেছিল, কিন্তু তাতে পূর্ণিমার রাতের ওই ফিসফিসানিগুলো আর বন্ধ হল না। সে ঘুমের ওষুধ খাওয়ার চেষ্টা করেছিল, গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজের নাম জপ করার চেষ্টা করেছিল, কিছু আচার অনুষ্ঠানে জাদুটোনা করারও চেষ্টা করেছিল, কিন্তু কোনো কিছুই এই সত্যটাকে পাল্টাতে পারল না যে সে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে এক গভীর অতল গহ্বরে। যদি আমি শুধু বুঝতে পারতাম যে ওই ফিসফিসানিগুলো আমাকে কি বলছে। আমি সব কিছু জেনে শুনে মরতে চাই, কিছু না জেনে অন্ধকারে কবরে যেতে চাই না। হয়তো সিকোয়েন্স 8-এ উন্নীত হওয়ার পর আমি এটা আরও স্পষ্ট শুনতে পারব, কিন্তু আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখিনি যে ট্রিকমাস্টার পোশনের ফর্মুলা বিক্রি করছে। ফোর্স একদৃষ্টে ঘোরের মধ্যে জানালার বাইরে তাকিয়ে রইল, আর চাঁদের আলোয় তার চোখ দুটো একেবারে লাল রঙে রাঙিয়ে গেল। সোমবার সকালে ক্লাইন তার সেই অস্বস্তিকর ঘুম থেকে খুব সকালেই জেগে উঠল এবং বিছানা ছেড়ে নামল। সে তার ডেস্কের দিকে গেল এবং ঘরে আলো আর বাতাস ঢোকার জন্য পর্দা সরাতে আর জানালা খুলতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে চোখের কোণ দিয়ে সে ডেস্কের ওপর রাখা কাগজটার দিকে খেয়াল করল। এটা ঠিক আগের জায়গাতেই ছিল, কিন্তু মুখটা ছিল জানালার দিকে। অথচ ক্লাইনের স্পষ্ট মনে আছে যে ঘুমানোর আগে এই কাগজের টুকরোটার মুখটা ছিল চেয়ার আর বিছানার দিকে। সারারাত ঘুমের পর এটা উল্টে গেছে এবং দিক পরিবর্তন করেছে। ক্লাইনের চোখের মনি সংকুচিত হয়ে এল। সে হঠাৎ করেই হাত বাড়িয়ে পর্দাগুলো একটানে খুলে ফেলল। সে দেখল যে ওরিয়েল জানালাগুলো এখনও শক্ত করে বন্ধ আছে, যেখান দিয়ে এক ঝলক বাতাস ঢোকারও কোনো উপায় নেই।
কোনো রকম বাতাস ছাড়াই কাগজটা নিজে থেকেই 180 ডিগ্রি ঘুরে গেছে। না, কেউ একজন আমার অজান্তেই ঘরের ভেতরে ঢুকেছিল। ক্লাইন অনুভব করল একটা শীতল স্রোত তার মেরুদণ্ড বেশ সোজা মাথায় উঠে গেল। সে ভেবেই অবাক পাচ্ছিল যে ঘুমানোর সময় সে কিছুই টের পায়নি। এর মানে হল সে পুরোপুরি অন্য কারো দয়ার ওপর নির্ভরশীল ছিল, আর তার জীবন মরণ নির্ভর করছিল কেবল অপরপক্ষের মেজাজ আর চিন্তাভাবনার ওপর। এটা কি সামরিক বাহিনীর বিশেষ বিভাগের কোনো সদস্য ছিল, নাকি মিস্টার অ্যাম্বাসেডর এর পাঠানো কোনো শক্তিশালী বিয়ন্ডার? যেহেতু কাগজটা আগের মতো জায়গায় রাখা হয়নি, তাই দ্বিতীয়টার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে, যা এক ধরনের সতর্কবার্তাও বটে। বিনা কোনো প্রমাণ রেখে এমন নিঃশব্দে ভেতরে ঢুকে পড়া কি অবিশ্বাস্য একটা ব্যাপার। তার এই দয়ার জন্য কি আমার তাকে ধন্যবাদ দেওয়া উচিত? না, নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যার জন্য সে এমন কিছু করেনি যেটা খুব সহজেই করা যেত। তারা কি ওই এলাকার ওপর নজর রাখা সামরিক বাহিনীর বিশেষ বিভাগের সদস্যদের সতর্ক করে দিতে চায় না? ক্লাইন না চাইতেও এরকম অসংখ্য কারণের কথা ভাবতে লাগল। গত রাতে সে যে ওই কথাগুলো লিখেছিল এবং কাগজটা ডেস্কের ওপর ছড়িয়ে রেখেছিল, তার কারণই ছিল যাতে অন্যরা সেটা দেখতে পায়। সে মিস্টার অ্যাম্বাসেডরকে জানাতে চেয়েছিল যে সে কি জানতে চায়, আর ব্যাপারটা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত যেন যে কোনো ধরনের প্রতিশোধের চেষ্টায় দেরি হয়, যাতে সে নিজে প্রস্তুতি নেওয়ার জন্য আরও কিছুটা সময় পায়। তবে ক্লাইন আশা করেছিল যে সে যখন বাইরে থাকবে আর যখন সামরিক বাহিনীর বিশেষ বিভাগের নজরদারি একটু কমবে, ঠিক তখনই অপর পক্ষ চুপি চুপি ঘরে ঢুকবে। কে জানত যে ওই লোকটা তার চারপাশের সব বিয়ন্ডারদের ফাঁকি দিয়ে সে ঘুমিয়ে থাকা অবস্থাতেই এত নিঃশব্দে শোবার ঘরে ঢুকে পড়তে পারবে। নিজের ভাগ্য অন্য কারো নিয়ন্ত্রণে থাকার এই অনুভূতিটা সত্যিই মারাত্মক অস্বস্তিকর ছিল। নিশ্চয়ই এমন কোনো বিয়ন্ডার যে অনেক বেশি শক্তিশালী অথবা যার কোনো অদ্ভুত ধরনের ক্ষমতা আছে। ক্লাইন ওরিয়েল জানালার দিক থেকে ঘুরে দাঁড়াল আর একটা তামার পেনি বের করল। গত রাতে কেউ একজন এই ঘরে চুপি চুপি ঢুকেছিল। সে মনে মনে এই কথাটা জপ করল আর নিজের শরীরের আড়াল নিয়ে মুদ্রাটা টোকা দিয়ে ওপরে ছুঁড়ে দিল। মুদ্রাটা বাতাসের ডিগবাজি খেল এবং ক্লাইনের কাঁধের সমান উচ্চতা অতিক্রম না করেই নিচে তার খোলা হাতের তালুতে এসে পড়ল। এইবার সংখ্যার দিকটা ওপরে ছিল। এটা ছিল একটা নেতিবাচক ফলাফল। গত রাতে কেউ ক্লাইনের শোবার ঘরে চুপি চুপি ঢোকেনি। বিনা কারণে কাগজটা নিশ্চয়ই ঘুরে যায়নি। এটা কি তাহলে ঘুমের ঘোরে হাঁটার কোনো রোগ? না, ডান স্মিথ যখন আমার স্বপ্নে ঢুকেছিল আমি তখনও জেগে থাকতে পেরেছিলাম। ক্লাইন হঠাৎ করেই ভুরু কোঁচকাল আর দুটো সম্ভাবনার কথা ভাবতে লাগল। প্রথমত, ডিভিনেশনটাতে কোনো বাধা পড়েছে আর তার ফলেই এরকম ভুলভাল ফলাফল এসেছে। দ্বিতীয়ত, যে চুপি চুপি ঘরে ঢুকেছিল সে আদৌ কোনো মানুষই নয়।